চলেন ভাই আমরা শুরু করি। আমরা আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেকের কাছে ভয় পাওয়া একটা চ্যাপ্টার, কিন্তু আমার কাছে পার্সোনালি এই চ্যাপ্টারটাকে অনেক সহজ মনে হয়, খুবই সহজ মনে হয় তা। তো এটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার, অধ্যায় 6, কোনিক্স। এই ভিডিওটাতে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে কোনিক্স পড়তে যেয়ে আপনাকে যে থিওরিগুলো জানা লাগবে, মুখস্থবিদ্যা, সেটা একটু বলবো। দেন তারপরে পরে চেষ্টা করবো 3টা ভিডিওতে আপনাদের কোনিক্সের 3টা অধ্যায়কে সমাধান করে দেওয়ার। তো এটা হচ্ছে মূলত থিওরি, এবং হাইলি রিকমেন্ডেড থাকবে আপনি আমার পরের ভিডিওগুলো দেখেন আর না দেখেন, আপনি এটাকে দেখেন। এটা আপনার জীবনে কোনো না কোনো কাজে দিবে, থিওরি হলেও। এবং আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো মুখস্থ বিদ্যা, এটা কেন দেখতে বলতেছেন এত হাইলি রিকমেন্ডেড? তার কারণ হচ্ছে এটাই আমি আপনাদেরকে বলবো কোনিক্সের সূত্রগুলা কিভাবে সহজে মনে রাখা যাচ্ছে, এবং জাস্ট কতটুকু সূত্র হলে আপনি সলভ করে ফেলতে পারতেছেন। ওকে, তো চলেন প্রথমে আমরা জানার চেষ্টা করি কোনিক্সকে আমরা যদি ক্যাটাগরি করি, আহ, আমরা 3 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। তো আমরা প্রথমে এখন যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত দেখতে কেমন হয় আগে আমাদের সেটা জানতে হবে। এটা হচ্ছে 6.1, এইটার এই অধ্যায়ের থিওরি। ওকে, তো পরাবৃত্ত পরাবৃত্ত সাধারণত দেখতে আমাদের 4টা টাইপ হতে পারে। একটা হচ্ছে এমন হতে পারে, ঠ্যাং হাত পা ডান দিকে। একটা হতে পারে ঠ্যাং হাত পা উপরের দিকে আছে। ওকে, একটা হতে পারে ঠ্যাং হাত পা বাম দিকে আছে। একটা হতে পারে ঠ্যাং হাত পা নিচের দিকে আছে। প্রথমটা, এটার যদি বেসিক পরাবৃত্তের একটা বেসিক সমীকরণ থাকবে, প্রত্যেকটা কনিক্সেরই একটা বেসিক সমীকরণ থাকে। এটার বেসিক সমীকরণ হচ্ছে y² = 4x, এটা হচ্ছে x² = 4ay, এটা হচ্ছে y² = -4ax, এটা হচ্ছে x² = -4ay। এটা মুখস্থ করে নাকি চোখ বন্ধ করে। তো আমি বেসিক্যালি এই দুইটা দিয়ে পড়াবো না। 4টা মুখস্থ করার, ভাই আমার স্মৃতিশক্তি খুব খারাপ, আমি নিজেই পারি না 4টা মুখস্থ করে রাখতে। আমি 2টা দিয়ে আপনাদেরকে যত ম্যাথ আছে আমি সব ম্যাথ করাই দিব এই 2টা দিয়ে। ওকে, তো এই পরাবৃত্তে আমরা একটু জানার চেষ্টা করি আমাদের কোনটাকে কি বলে। নামগুলা একটু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, দ্যাটস ওয়াই আমি বারবার করে বলতেছি আপনি আমার পরের ভিডিও দেখেন আর না দেখেন, এটা দেখেন, জীবনে বহুত কাজে লাগবে। জীবনে কেউ যদি প্রশ্ন করেন যে কোন কাজে লাগবে, আমি আসলে উত্তর একটাই দিতে হবে, ভালো বউ পাইতে, ভালো বর পাইতে কাজে লাগবে। আচ্ছা, এটাকে বলা হয় পরাবৃত্তের শীর্ষবিন্দু। এটাকে বলা হয় পরাবৃত্তের নাভি বা উপকেন্দ্র বা ফোকাস। ইংলিশে বলে ফোকাস, বাংলায় বলে উপকেন্দ্র বা নাভি। এই যে সোজা এক্স অক্ষ বরাবর যে দাগটা দেখতেছেন, এই দাগটাকে বলা হয় প্রধান অক্ষ। তারপরে পরাবৃত্ত কোনটা? তাইলে পরাবৃত্ত হচ্ছে যে এই দাগটা, এটাই হচ্ছে পরাবৃত্ত। এটা হচ্ছে শীর্ষে একটা স্পর্শক আঁকছি আমরা, এটাকে বলা হচ্ছে শীর্ষের স্পর্শক। এই দাগটা মানে উপকেন্দ্র দিয়ে যে দাগটা আমরা সোজাসুজি আঁকতেছি, এটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। যেহেতু উপকেন্দ্র দিয়ে আমরা সোজাভাবে আঁকছি, দ্যাটস ওয়াই। ঠিক এটা যত দূরে আছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রটা যত দূরে আছে, ঠিক এই পাশে উল্টা পাশে তত দূরে একটা রেখা আছে, যেটাকে আমরা ডাকি হচ্ছে নিয়ামক রেখা বা দিকাক্ষ নামে। ওকে, ওকে, এখন আমাদের যা যা জানতে হবে, শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু সাধারণত মূলবিন্দু, এটার স্থানাঙ্ক নর্মালি আমরা বলি 0, 0। এইখান থেকে এই রেখাটা ঠিক এ দূরত্বে আছে, এই জন্য উপকেন্দ্র বা ফোকাসের স্থানাঙ্কটা আমরা বলি a0। প্রধান অক্ষটা হচ্ছে আমাদের কি অক্ষ দেখেন তো, যদি আপনি মানে কার্তেশীয় পোলার স্থানাঙ্কে চিন্তা করেন, এক এক্স অক্ষের সমীকরণ, তাহলে প্রধান অক্ষের সমীকরণ কি হয়?
প্রধান অক্ষের সমীকরণ হয় হচ্ছে ওয়াই ইকুয়াল জিরো। কেন? কারণ এক্স অক্ষের সমীকরণও ওয়াই ইকুয়াল জিরো টাইপে। তাহলে বলেন তো, এটা হচ্ছে, এটা নর্মালি আমাদের ওয়াই অক্ষ। শীর্ষের স্পর্শকের সমীকরণটা কি হবে? শীর্ষের স্পর্শকের সমীকরণটা হবে এক্স ইকুয়াল জিরো। তার কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ সারা জীবন এক্স ইকুয়াল জিরো। এবার বলেন তো এই রেখাটার সমীকরণ কি হবে? এটা দেখেন এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল রেখা যে কোনো সমীকরণ হয় আপনার কোনো একটা রেখা এক্স, সরি ভুল বললাম, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হয় এক্স ইকুয়াল এ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে শীর্ষের যে এই যে যে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল এ। এক্স ইকুয়াল এ কেন হচ্ছে? যদি আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল এ হয়ে থাকে, তাহলে আমাদের নিয়ামকের সমীকরণ কী হবে বলেন তো? দেখেন এটা এক্স ইকুয়াল এ কেন হলো সেটা বুঝেন। এটা এক্স অক্ষে এ দূরত্বে আছে, দ্যাটস ওয়াই এটা সমীকরণটা, এই দাগটা সমীকরণটা আমরা বলতেছি এক্স ইকুয়াল এ। তাহলে নিয়ামকের সমীকরণ এটাও ঠিক এ দূরত্বে আছে, কিন্তু এটা মানে আমার আঁকায় হয়তো মনে হচ্ছে না এ দূরত্বে আছে, এটা ঠিক যত দূরে আছে এটাও ঠিক তত দূরেই আছে। এবং এটা যদি পজিটিভে থেকে থাকে, এটা আছে নেগেটিভে। তার মানে এটার দ্বিকক্ষ বা নিয়ামকের সমীকরণটা কি হবে? এর সমীকরণটা হবে এক্স ইকুয়াল মাইনাস এ। আশা করি ধরতে পারছেন। এবং এই দাগটা, এই কার্ভটার সমীকরণ কি ছিল? ওয়াই স্কোয়ার ইকুয়াল, প্রথমে গেছিলাম 4ax। যতগুলো কথা বললাম সবগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। বাকি হচ্ছে কোনটা? স্পর্শ না, সবগুলো মোটামুটি গেছি না? হ্যাঁ। এবার ধরেন যে আরেকটা বলি, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, মানে এই যে এই দাগটার সমীকরণ তো হচ্ছে আমাদের কি ছিল? এক্স ইকুয়াল এ। এর যে দৈর্ঘ্যটা, মানে এর থেকে বি যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b² ভাগ এ। এই যে এই দাগটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2b² ভাগ এ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আর কিছু জানা লাগবে এখান থেকে? হ্যাঁ, জানা লাগবে। সেটা হচ্ছে যদি কখনো শীর্ষবিন্দু এ বি না, মানে 0 0 না হয়ে কোনো কারণে আলফা বিটা হয়, আমি মুছে দিয়ে বলতেছি, আশা করি সবগুলো পয়েন্ট আপনারা নোট ডাউন করে রাখছেন। যদি আমাদের কখনো শীর্ষবিন্দু কি হয়? 0 0 না হয়ে শীর্ষ হচ্ছে আলফা বিটা, তখন আমাদের যে পরাবৃত্তের সমীকরণ, তখন আমরা ধরবো এক্স মাইনাস, মানে এক্সের কারণ এক্সের সাথে আলফা বাদ যাবে, ওয়াইয়ের সাথে বিটা বাদ যাবে, ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল 4a এক্স মাইনাস আলফা। প্লাসেরটাই প্লাস, মাইনাসেরটাই মাইনাস, দ্যাটস আমরা প্লাস মাইনাস ছাড়লাম। আর আর কোনো সমীকরণ লাগবে? পরামিতিক স্থানাঙ্ক থাক, ওগুলো ম্যাথ করানোর সময় একটু আলোচনা করি। আচ্ছা, এটা তো ছিল আমাদের ঠ্যাঙাত পা, যেগুলো কোথায় ছিল? ডান দিকে ছিল। বাম দিকেরগুলো আমরা একই সূত্র ইউজ করবো, বাম দিকে আর নিচের দিকে আমরা এগুলো পড়বো না। এবার আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে ঠ্যাঙাত পা যদি ওপরের দিকে থাকে, সেটার জন্য সূত্রগুলো কি কি হবে? এই যে এরকম। তাহলে এটার কোনটাকে কি বলে আগে জানি আমরা। এটাকে কি বলে আপনারা জেনে গেছেন অলরেডি, এটা হচ্ছে শীর্ষবিন্দু বলে আমাদের। তারপরে এই যে এটা, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র বলে। তারপরে এই যে এটা, এটা হচ্ছে আমাদের, আগেরবার বলছিলাম এই দাগটাকে প্রধান অক্ষ, এবার প্রধান অক্ষ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এবার দেখা যায়, হ্যাঁ যায় কিছুটা, প্রধান অক্ষ। এই দাগটাকে শীর্ষের স্পর্শক বলতেছে, শীর্ষের স্পর্শক। ঠিক এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তো এটা যত দূরে আছে এটাও ঠিক তত দূরে, এটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। এবার এর ক্ষেত্রে ইয়াগুলো খেয়াল করেন আবারও, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আগেরবারের মতো 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবার ঠিক এটা এ দূরে আছে, এই জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক আগেরবার মনে হয় বলতে ভুলে গেছি, ওইটা হবে a0, ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর এর ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে 0, a। এরপরে যদি বলি আমরা প্রধান অক্ষ, প্রধান অক্ষ তো এবার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ কি হয়? ওয়াই অক্ষের সমীকরণ হয় এক্স ইকুয়াল 0, তাহলে প্রধান অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল 0। এই যে উপকেন্দ্রিক লম্ব, এই উপকেন্দ্রিক লম্বের যদি আপনাকে বলা হয় সমীকরণ, সেই সমীকরণে আগেরবার ছিল এক্স ইকুয়াল এ, এবার হবে ওয়াই ইকুয়াল এ। আর নিয়ামক, এই যে নিয়ামক, নিয়ামক রেখার সমীকরণ যদি বলা হয়, নিয়ামক রেখার সমীকরণ আগেরবার ছিল হচ্ছে সেটা এক্স ইকুয়াল এ মাইনাস এ, এবার হবে ওয়াই ইকুয়াল মাইনাস এ, কারণ এটা আছে এ দূরে পজিটিভ, এটা আছে নেগেটিভ এ দূরে, সেই জন্য ওয়াই ইকুয়াল মাইনাস এ, ওয়াই অক্ষে আছে। ওকে, আচ্ছা, মানে এক্স অক্ষের সমান্তরালে আছে।
এরপরে যদি বলি শীর্ষের স্পর্শকের সমীকরণ কি হবে, এটা কোন অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ কি হয়, ওয়াই ইকুয়াল 0। আর কোনোটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেই আগের বারের মতোই আছে, একটু পরিষ্কার করে লিখে রাখি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে যে এইখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্যটা, লম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে 2, আগের বার ছিল 2b² a, এবার হবে 2a²b। ওকে ওকে। এরপরে যে এরা কি পড়ালাম, ছি ছি ছি, আমার গালি দিয়ে না কেউ, ভুল বলছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য mod of 4a, ঠিক আছে। আগের বারও ভুল বলে ফেলছিলাম, এইখানটায় যেটা লেখা ছিল যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছিলাম হচ্ছে 2b, কি যেটা বলে ফেলছিলাম হবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য mod of 4a। আচ্ছা, ভুলে দেখেন সেটা হচ্ছে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, উম্যান ইজ অলসো মর্টাল। এটা ভুল হওয়ার কারণ আছে ভাই, এটা অলরেডি মাত্র কয়টা বাজতে গেছে, 6টা বাজতে গেছে। সো আলটিমেটলি আমি ক্লাসটা এর আগে 3টা ক্লাস রেকর্ড করছি, দেন এই ক্লাসটা রেকর্ড করতেছি। তো বুঝতেই পারতেছেন ভুল কেন হচ্ছে। যাই হোক, এরপরে আমি যদি বলতে চাই এখান থেকে আর কিছু জানা লাগবে, হ্যাঁ, আর আপাতত তেমন কিছু জানা লাগবে না। আর হচ্ছে আমাদের আর যেগুলো কিছু হালকা পাতলা যদি বাদ পড়ে যায় আমি সেগুলো আপনাদেরকে ম্যাথ করিয়ে দেওয়ার সময় করিয়ে দিব। আপনার হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে আগের বারের মতো শীর্ষবিন্দু যদি 0 0 না হয়ে আলফা বিটা হয় শীর্ষ, তাহলে কি হবে, তাহলে সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল 4a ওয়াই মাইনাস বিটা প্লাস মাইনাস, মানে এক্স এর সাথে আলফা বাদ যাবে, ওয়াই এর সাথে বিটা বাদ যাবে। ওকে, এটা ছিল আমাদের পরাবৃত্ত নিয়ে গিয়ে যেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের উপবৃত্তে। পরাবৃত্তার হালকা একটু বলি একটা সেকেন্ড, সেটা হচ্ছে পরাবৃত্তে ওপরে কখনো একটা বিন্দু ধরা লাগে। দেখেন এই যে ফোকাসের যে বিন্দুটা, এটাকে সারা জীবন আমরা এস ধরবো, সারা জীবন চোখ বন্ধ করে। এর উপরে যে কোনো জায়গায় এই দাগটার উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু যখন আমাদের ধরবো, আমরা সেই বিন্দুকে পার্মানেন্ট ধরেন এক্স ওয়াই ধরবো। আর নিয়ামক রেখার সমীকরণটাকে আমরা সারা জীবন ধরে নিব এম এন, ঠিক আছে। কারণ পরাবৃত্তের ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হচ্ছে এসপি ইকুয়াল পিএম হয়। কেন এসপি ইকুয়াল পিএম হয়? কারণ পরাবৃত্তে ধরে নেওয়া হয়, মানে বলা হয় উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1। এই রে ভাই এসব কি বলেন, উৎকেন্দ্রিকতা জিনিসটা কি? উৎকেন্দ্রিকতা জিনিসটা হচ্ছে একটা দূরত্বের অনুপাত। কি দূরত্বের অনুপাত? সেটা হচ্ছে এই যে এসপি বললাম না আমরা, এতটুকু দূরত্ব, আর এই যে পিএম বললাম এতটুকু যে দূরত্ব, এই দূরত্বের অনুপাতটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। পরাবৃত্তের ক্ষেত্রে এর মান 1 হয়, আমরা কি বলি, ইকুয়াল যেহেতু 1, তাহলে 1 ইন্টু পিএম। সো দ্যাটস আমরা বলি এসপি ইকুয়াল পিএম। মানে এইটুকু পরাবৃত্তটা যখন আপনি এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালে আঁকতে যাবেন, তখন আপনার কি হবে, এইটুকু দূরত্ব যা হবে এইটুকু দূরত্ব তাই হবে। আমারটাই দেখলে যে আমার হাতে লেখার মতো জঘন্য আর কি মনে হচ্ছে, কখনোই সেম মনে হচ্ছে না দেখার কারণে, কিন্তু এটা এক্স্যাক্টলি হিসাব করে আঁকার সময় ওইভাবে আঁকতে হয়। নেক্সট আমরা 6.2 এর থিওরির দিকে আগাই, যেটা হচ্ছে আমাদের উপবৃত্ত। 6.2 উপবৃত্ত। তো উপবৃত্ত দেখতে কেমন হয়? উপবৃত্ত দেখতে এরকম 4টা হয় না, উপবৃত্ত মানে ফুল একটা ডিম আন্ডা, এই যে এরকম দেখতে হতে পারে, অথবা এরকম হতে পারে, ডিম শুয়ে আছে, আপনার ডিমটা এই জায়গায় মনে করেন শুয়ে আছে, আর এই জায়গায় ডিমটা খাড়াই আছে। এই তো বেসিক ইকুয়েশন, এটার বেসিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটারও যদি বেসিক ইকুয়েশন বলি, লালডা নাকি কালাডার মতো, দেখছিলেন এই ভিডিওটা? যাই হোক, কোনো একটা কুরবানির সময় ভাইরাল হয়েছিল। যাই হোক, তো দেখেন এটারও বেসিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটারও বেসিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। সেম দুইটারই পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এর ক্ষেত্রে এ ইজ গ্রেটার দ্যান বি, এর ক্ষেত্রে বি ইজ গ্রেটার দ্যান এ। এ বি কি? কুল কুল বলবো। এর ক্ষেত্রে যদি বলা হয় আর একটা জিনিস জেনে রাখেন, উৎকেন্দ্রিকতা যেটার কথা বললাম না, এর মানটা হবে 1-এর থেকে ছোট, ইজ লেস দ্যান 1 হবে উপবৃত্তে। দ্যাটস ওয়াই এটা একটা উপবৃত্ত হবে। আর ইজ গ্রেটার দ্যান 1 যদি হয়, মানে যদি 1-এর থেকে বড় হয়, সেটা হয়ে যাবে অধিবৃত্ত, পরে আসতেছে। ওকে, এখন আমরা যেটা জানবো, এই উপবৃত্তের কোনটাকে কি বলে। যেমন উপবৃত্তের এটাকে বলা হয় তার কেন্দ্র। এর কোনো এই পরাবৃত্তের কিন্তু কোনো কেন্দ্র ছিল না। অনেক সময় এরকম একটা প্রশ্ন করে এমসিকিউ যে কেন্দ্রবিহীন কণিক কোনটা? কেন্দ্রবিহীন কণিক হচ্ছে পরাবৃত্ত, কারণ পরাবৃত্তে কোনো কেন্দ্র ছিল না, আপনারা দেখছেন। এরকম পয়েন্টটাকে কি বলতাম আমরা? উপকেন্দ্র। এই পয়েন্ট থেকে আমরা কি বলতে পারি? শীর্ষ। এখন কথা হচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রে দুইটা দুইটা করে, মানে উপকেন্দ্র এটাও হতে পারে, এটাও হতে পারে একটা উপকেন্দ্র। এটা যদি এস হয় এটা হবে এস প্রাইম, এটা শীর্ষ, এটাও একটা শীর্ষ হইতে পারে, কেন্দ্র একটাই। তারপরে এই দাগটাকে বলা হচ্ছে কি? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব।
এই যে এই অক্ষটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, যেটা আর কি, এটাকে বলা হচ্ছে, আগেরবার বলছিলাম প্রধান অক্ষ, এবার আর প্রধান অক্ষ বলা যাবে না, এবার বলতে হবে বৃহৎ অক্ষ। আর এই যে এই অক্ষটা ওয়াই অক্ষ যেটা, এটাকে বলতে হবে ক্ষুদ্র অক্ষ, মানে ছোট অক্ষ। ওকে, ভালো কথা। এইটা ঠিক যত দূরে, মানে এরকম আগেরবার ছিল আর কি, এরকম দূরত্বে একটা রেখা, যেটা রেখাটার নাম আমরা দিচ্ছিলাম নিয়ামক রেখা। এবারও তাই, নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা, এও দুইটা, এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। নিয়ামক রেখা এ একটা, এ একটা, আর কোনটাকে কি বলে, আর তেমন কিছুই নাই। এবার আমরা জিনিসগুলো জানার চেষ্টা করি। যেমন এই কেন্দ্রের স্থানাঙ্ক নর্মালি কি হবে, নর্মালি হবে 0 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, দেখেন এই জায়গা আগে বলি, আগে একটু জিনিস মুখস্থ করেন এইগুলা পড়ার আগে। সেটা হচ্ছে কিছু দূরত্ব মুখস্থ করেন, সেটা হচ্ছে মাস্ট ভালো করে, সেটা হচ্ছে ওএস। এইটুকু দেখেন, এই দৈর্ঘ্যটুকু হবে হচ্ছে এ ই। এ কি আমি এখনো বলি নাই কি। তারপরে এটা ধরেন ও ই সাপোজ, ঠিক আছে। তো এই ও ই, এই দৈর্ঘ্য তিনটা কিন্তু মাস্ট, কোনো বিকল্প নাই এর, মানে নাম মুখস্থ করার। ও ই, এই দৈর্ঘ্যটা হচ্ছে এ। এবার ক্লিয়ার, মানে এ কি ছিল, এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য ছিল। ওর থেকে ধরেন এই যে এটা সাপোজ সি, নিয়ামকের উপরে একটা বিন্দু, ওর থেকে সি, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে এ ভাগ ই। কি কি বলছি, ওর থেকে এস, এই দৈর্ঘ্যটা হচ্ছে এই, ওর থেকে ই শীর্ষ পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে এ, ওর থেকে নিয়ামকের উপরের একটা বিন্দু সোজা বরাবর, সেটা হচ্ছে দৈর্ঘ্যটা এ বাই ই। এবার দেখেন উপকেন্দ্র কি হবে, এটা কোন অক্ষ, এক্স অক্ষ না, তাহলে এক্স অক্ষে কি হয়, ওয়াইয়ের মান 0, এই যে ওয়াইয়ের মান 0, আর এইটুকু দৈর্ঘ্য কতটুকু বলছি আমি, এই, তাহলে এর স্থানাঙ্ক হবে এই, কমা 0। এদিকে একটা আছে, এদিকে একটা আছে না, দ্যাটস আমরা এখানে কি করলাম, কই লিখবো, এই নিচের দিকে লিখি। দ্যাটস আমরা কি করলাম, বললাম প্লাস মাইনাস এই কমা 0। কি ছিল এটা, উপকেন্দ্রের স্থানাঙ্ক শীর্ষ, শীর্ষে শীর্ষের স্থানাঙ্ক কি হবে বলেন তো আপনারা। দেখেন শীর্ষ কোন অক্ষে আছে, এক্স অক্ষে আছে না, তাইতে ওয়াই এর মান হবে 0, এবং এটা কত দূরে আছে, এ দূরে আছে, এই জন্য শীর্ষের স্থানাঙ্ক হয়ে গেল এ কমা 0। ওকে, আচ্ছা। এরপরে আপনার আর কি বলতে পারি আমি, কেন্দ্র বলছি। তারপরে ধরেন যে এটা এটা হচ্ছে এই যে ই থেকে ধরেন যে ই প্রাইম, এই দৈর্ঘ্যটা যেটা হচ্ছে আমরা বলতেছি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, সেটা হচ্ছে এই দেখেন ওর থেকে এইটুকু এ, আবার এইটুকু এ, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা কি হবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সেটা হবে মড অফ 2a। এই যে এই অক্ষটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ, ছোট অক্ষ। তো এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মানে এই যে এইখান থেকে এইটুকু, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এইখান থেকে এইটুকু পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে মড অফ 2b। তাহলে এ বি কি কি ছিল, ক্লিয়ার। পরাবৃত্তের এই যে এই দাগটা, এই যে গোল রাউন্ড ডিমটার সমীকরণ তো ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এ বি কি ছিল, ক্লিয়ার। এবং কি হবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা বড় হবে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা ছোট হবে। কোন প্যাটার্নের ক্ষেত্রে, এই প্যাটার্নের ক্ষেত্রে, আপনার ডিম যখন শুয়ে থাকবে তখন। ওকে, এরপরে এই যে উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হবে হচ্ছে 2b² ভাগ এ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² ভাগ এ। মড কেন ব্যবহার করতেছি, কারণ এগুলো তো হচ্ছে একটা কি বলে ওর নাম, যে দৈর্ঘ্য, এগুলো তো ঋণাত্মক হতে পারে না। দেখেন এই যে নিয়ামক রেখাটা এর যে, এবার কিছু সমীকরণ নিয়ে আমরা পড়ি চলেন। তো দৈর্ঘ্য আমরা অনেক পড়ছি, নিয়ামক রেখাটার সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ হবে বলেন তো কি হবে, এটা এক্স অক্ষে আছে না, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এ ই ভাগি, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এ ভাগি, কারণ এটা এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যে দেখেন লিখে রাখছি এ ভাগি, সেই জন্য এটার সমীকরণ হয়ে গেল ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এ ভাগি। তাহলে বলেন তো এই যে এটা মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে, উপকেন্দ্রিক লম্ব আগেরবার লিখছিলাম দৈর্ঘ্য বা স্থানাঙ্ক, এবার হচ্ছে সমীকরণ, এর সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস কি এ ই, কারণ এই দেখেন এইটুকু দৈর্ঘ্য কি লিখছি আমি, এটুকু দৈর্ঘ্য লিখছি এই। এরপরে আমাদের আর কি, ধরেন যে শীর্ষে একটা স্পর্শক আমরা আঁকলাম, আমরা এই যে শীর্ষের একটা স্পর্শক, এটার সমীকরণটা কি হবে, ওয়াই ইকুয়াল বলেন, এটা কত দৈর্ঘ্যে আছে, এ দৈর্ঘ্যে আছে, এই জন্য প্লাস মাইনাস এ। প্লাস মাইনাস কেন হচ্ছে, কারণ এইদিকে একটা আছে, এইদিকেও একটা আছে,
এদিকে উপকেন্দ্রিক লম্ব আছে, এদিকেও আছে, এদিকে নিয়ামক রেখা আছে, এদিকেও নিয়ামক রেখা আছে, দ্যাটস ওয়াই প্লাস মাইনাস আসতেছে। বাদ গেছে কোনোটা? বাদ গেছে কয়েকটা, যেমন হচ্ছে বৃহদক্ষের সমীকরণ। বৃহদক্ষের সমীকরণ কি হবে বলেন তো? বৃহদক্ষ কি? বৃহদক্ষ হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল 0। এই জন্য বৃহদক্ষের এটা কি সমীকরণ, কি হলো আমাদের? ওয়াই ইকুয়াল 0। তাহলে বলেন তো ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? ক্ষুদ্র অক্ষ হচ্ছে এক্স অক্ষ, ওই ওয়াই অক্ষ, তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল 0। মোটামুটি কথাগুলো আপনারা ধরতে পারছেন। ওকে, এবার চলেন আমরা এর যে আর একটা আছে ওইটাকে একটু জানার চেষ্টা করি, মানে কোনটা ডিম খাড়ায় আছে যেটাই। তো কোনটা সেটা? সেটা হচ্ছে ডিম খাড়ায় আছে যেটার ওর চিত্রটা কেমন হবে? এই যে এটা, এটার কোনটাকে কি বলে? এটাকে বলা হয় কেন্দ্র, জানেন আপনারা। তাহলে একবার লিখে যাচ্ছে, এর স্থানাঙ্ক কি হবে? 0 0। এটাকে কিছু দৈর্ঘ্যকে মুখস্থ করেন, যেমন এটা ও, এটা এস ধরেন, পুরো কতটুকু দেখা যায়, এটা হচ্ছে এ, আর একটু নামায় রাখলে ভালো হতো। এই যে দেখেন দেখা যায়, নাম আর একটু এরকম কোন একটা আবার আবার আঁকো। আচ্ছা, এই নিয়মক সু শ্যা সু, তাহলে তুমি মুছে যাও, তুমি মুছে যাও। ওকে, শ্যা সু শ্যা, এই যে, ঠিক আছে। একটু ছোট হয়ে গেল, তারপরেও বুঝে নেন। সেটা হচ্ছে এটা ছিল ওর কেন্দ্র, এটা ছিল এস, যেটা হচ্ছে ওর উপকেন্দ্র, এটা ছিল শীর্ষ ধরেন সি সাপোজ। আপনি যা খুশি এই ও আর এসটা পার্মানেন্ট রাখবেন, এরপরে আপনি অ্যালফাবেট অনুযায়ী যে কোনো কিছু নাম দেন, সমস্যা নাই। এটা হচ্ছে ওর নিয়ামক রেখা, বেশি দূরে হয়ে গেছে এবার, হোক নো প্রবলেম। নিয়ামক রেখা, এটা ওর আর একটা, এটার নাম দেন একটা বি দিয়ে দিই। ওকে, এবার যে দৈর্ঘ্যগুলো বললাম যে মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে ধরেন যে এই যে ও এস, এই দৈর্ঘ্যটা হচ্ছে বিই, ও সি এই দৈর্ঘ্যটা হচ্ছে বি, এবং ও বি এই দৈর্ঘ্যটা হচ্ছে বি ভাগ ই। আগেরবার যেটা এ দিয়ে বলছিলাম, এবার হচ্ছে বি দিয়ে। এটা হচ্ছে ওর, এবার এটা ছোট অক্ষ না, এই জন্য এটা হচ্ছে ওর ক্ষুদ্র অক্ষ। এটা ওর বড় অক্ষ না, এই জন্য এটা হচ্ছে ওর বৃহৎ অক্ষ। এটা হচ্ছে উপকেন্দ্র দিয়ে আমরা আঁকতেছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ওকে, এবার কোনটাকে কি বলে? এই যে নিচের দিকে আরেকটা, এটা হচ্ছে ওর নিয়ামক রেখা, এটা একটু কাছে আর কি, এই যে এটা হচ্ছে ওর নিয়ামক রেখা। ওকে, তো কেন্দ্র, কেন্দ্রকে বলি আমরা 0 0। উপকেন্দ্র, উপকেন্দ্রকে আমরা বলি হচ্ছে, এবার আগের বার বলছিলাম প্লাস মাইনাস এই কমা 0, এবার এটা ওয়াই অক্ষে আছে, দ্যাটস ওয়াই এক্স এর ভ্যালু 0, এবং ওইটুকু দৈর্ঘ্য দেখেন আমি বলছি বিই, তাহলে এই যে এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য, এই জন্য কি হলো 0 প্লাস মাইনাস বিই। প্লাস মাইনাস কেন হলো? এদিকে একটা আছে, এদিকেও একটা আছে, সেজন্য। এরপরে হচ্ছে আমরা বলতেছি শীর্ষ, শীর্ষের স্থানাঙ্ক কী হবে? 0, এটুকু দৈর্ঘ্য দেখেন তো, এই যে এখান থেকে এইটুকু বি, এই জন্য এটা হলো 0, প্লাস মাইনাস বি, কারণ ওইদিকেও একটা আছে, এদিকেও একটা আছে। ওকে ওকে, এবার আমরা কিছু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, কিছু দৈর্ঘ্য নিয়ে আগে পড়ে আসি আমরা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে বলতে পারবেন? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগেরবার যেটা ছিল 2b² ভাগে, এবার হবে 2a² ভাগ বি। তারপরে আমাদের যে বৃহৎ অক্ষের যে দৈর্ঘ্যটা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বলতে এই যে বড় অক্ষ, যে এটা আগেরবার ছিল mod of 2a, এবার হবে mod of 2b, কারণ এবার বড় অক্ষ এটা। আগেরবারের মতো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, সেটা আগেরবার ছিল 2b, এবার হবে 2a। এরপরে আমরা যদি বলতে চাই এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে, সেই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? সমীকরণটা আগেরবার ছিল হচ্ছে এক্স অক্ষে, দ্যাটস হয় ওটা হচ্ছিল ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বিই, আর এবার হবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস বিই।
নিয়ামকের বি কেন হচ্ছে যে এটা দেখেন যেটুকু দৈর্ঘ্য বি আছে তাইতে নিয়ামক রেখার সমীকরণটা যদি আমি আপনাদেরকে বলি, আগেরবার ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই, এবার হবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ই। ধরতে পারতেছেন? ওকে। আর এটা একবারে লোড নিতে যাবেন না, হ্যাঁ। আমি নিজেও এই ক্লাসটা যখন রেকর্ড করছি আমি ন্যূনতম অলরেডি আমি এটার পিছনে 30 মিনিট ব্যয় করছি। তার মানে হচ্ছে কিন্তু আপনারা ধরতে পারেন নাই, কারণ আমি ভিডিও পজ করে করে রেকর্ড করতেছি বাবা। এটা একবারে আপনারা পারবেন না, হ্যাঁ। এটা প্রথমে একটু দেখে নেবেন, পরাবৃত্তটা দেখে নেবেন, নেওয়ার পরে দেন তারপরে মানে নিয়ে একটু ব্রেক নেবেন, খাওয়া দাওয়া করবেন, ঘোরাফেরা করবেন, তারপরে আবার উপবৃত্তটা দেখবেন, ঠিক আছে। আর অধিবৃত্তে একটু সারপ্রাইজ আছে, শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কি সারপ্রাইজ। তো আহ, তারপরে হচ্ছে ক্ষুদ্র প্রধান যে ক্ষুদ্র অক্ষের যে সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণটা কী হবে বলেন তো? এটা এক্স অক্ষে আছে না, দ্যাটস এটা হবে ওয়াই ইকুয়াল 0। বৃহৎ অক্ষের সমীকরণ মানে এই টোটাল লম্বা ডাক্তার সমীকরণ, সেই সমীকরণটা কী হবে বলতে পারবেন? সেটা হবে হচ্ছে এক্স ইকুয়াল 0, কারণ এটা ওয়াই অক্ষে আছে, তাই তো ওয়াই অক্ষের সমীকরণ যা হয় এক্স ইকুয়াল 0। বাকি আছে কে? বাকি আছে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, হ্যাঁ বলছি এটা। আর মোটামুটি এখানে তেমন কিছু বাকি নাই। আচ্ছা, যেটা বলতে গেছিলাম, অনেকের কাছে এটা পড়ার মানে আমি যখন বোঝাবো তখন মনে হবে ওফ 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 সেই ইজি। হ্যাঁ, বোঝানোর কারণে মনে হচ্ছে আপনার, তাতে আপনার কোনো দোষ নাই, কিন্তু এটা আসলেই আমি স্বীকার করতেছি অত একটাও ইজি না। যেমন ইজি ভাবা যায় অত একটা ইজি না। আপনি যতক্ষণ না আমি যে কথাগুলো বলছি, দেখেন এগুলো সব আমি আমার মুখস্থ বিদ্যা থেকে বলছি। মুখস্থ বিদ্যা থেকেই যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আপনাকে মুখস্থই রাখা লাগবে বাবা। হয়তো কিছু বোঝাই আমি বলছি যে এই কারণে হচ্ছে, বাট মুখস্থ তো আলটিমেটলি মানেন না না মানেন, তো এটা আপনাকে মুখস্থই রাখা লাগবে। এগুলো ডাহা মুখস্থ করবেন, একবারে না হোক 50 বারে মুখস্থ করেন। আপনি একবার ভিডিও দেখে না হোক আপনি 5বার ভিডিও দেখে মুখস্থ করেন, কোনো সমস্যা নেই। আপনি লিখে লিখে মুখস্থ করেন যাতে জিনিসটা পার্মানেন্টলি মাথায় সেভ হয়ে থাকে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে উপবৃত্ত, এর ক্ষেত্রে একটা জিনিস হয় যেটাকে আমরা বলি হচ্ছে উৎকেন্দ্রিকতা। তো এই উৎকেন্দ্রিকতা এই জিনিসটা হচ্ছে ডিম যেটাই শুয়েছিল সেটার ক্ষেত্রে 1 - b² / a², আর ডিম যেটা খায় থাকবে সেটাই হচ্ছে 1 মানে পরেরটাই a²/b²। এটা মুখস্থ রাখতে হবে। উৎকেন্দ্রিকতা জিনিসটা কি? ওই যে পরাবৃত্তে বলছিলাম, এই যে এখান থেকে এইটুকুর একটা দূরত্ব এসপি, আর এই পিএম থেকে মানে পিএম নিয়ামকের যে দূরত্ব এই বিন্দু থেকে SP/PM, এটা হচ্ছে ই। এই উৎকেন্দ্রিকতা উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান কত? 1-এর থেকে ছোট। দেন যদি আমরা কিছু বলতে যাই, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক বলে একটা জিনিস আছে। তো পরামিতিক স্থানাঙ্ক সেটা হচ্ছে তাই মানে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক যেরকম ওরকম আর কি। একটা হচ্ছে আর সেক থেটা ট্যান থেটায় কি ছিল, নাকি কস থেটা আর সাইন থেটাতে ছিল। একটা মিনিট প্লিজ, মনে পড় কি ছিল কুল ব্রেন কুল। আচ্ছা আমার মনে পড়ছে, সেক আর ইয়াই ছিল এ কস থেটা আর হচ্ছে বি সাইন থেটা। কার ক্ষেত্রে? উপবৃত্তের ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এ কস থেটা আর বি সাইন থেটা। আর আরেকটা হচ্ছে মনে রাখেন, এই দুটাকে ভাগ করলে আপনি থেটার মান বের করতে পারেন, এটাকে উৎকেন্দ্রিক কোণ বলা হয়। যাই হোক, নেক্সট আমি যেটাই আগাবো সেটা হচ্ছে আর অল্প একটু এখানে, সেটা হচ্ছে শীর্ষ যদি কেন্দ্র যদি কখনো 0 0 না হয়ে আলফা বিটা হয় কি কেন্দ্র, তখন আপনি সমীকরণটা বলবেন এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই a² প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই b² = 1। তখন সমীকরণটা এইভাবে হবে। আচ্ছা, নেক্সট আমরা যাব অধিবৃত্তে। অধিবৃত্ত, প্রথম কথা ওদের সাথে এর পার্থক্য কি? পরাবৃত্তে এর মান ছিল 1, উপবৃত্তে 1-এর থেকে ছোট, এখানে হবে 1-এর থেকে বড়। অধিবৃত্ত দেখতে কেমন? এই যে এরকম শ্যা শু শ্যা শু, মানে লাইক দুইটা পরাবৃত্ত যেমনি থাকে, ঠিক আছে। এটার একটা অ্যাটাচ, একটার একটা পিছন সাইড দিয়ে অ্যাটাচ আছে। যাই হোক, তো এটা হতে পারে, আবার ডিমোজ ওইভাবেও থাকতে পারে। মজাটা হচ্ছে আপনি উপবৃত্তের সূত্র পড়ছেন না, উপবৃত্ত পড়লেই অধিবৃত্ত পড়া হয়ে যায়। আমি আপনাকে অধিবৃত্তের জন্য এক্সট্রা কোনো নতুন সূত্র দিব না, কয়েকটা জায়গায় একটু চেঞ্জ আছে বলে দিব। মানে আমি যেটা বলতে চাচ্ছি আবার খেয়াল করেন, উপবৃত্তে যে সূত্র অধিবৃত্তেও একই সূত্র। আমি অধিবৃত্তটাই জন্য একে আপনাকে ওইভাবে বোঝাইতে পারবো না টিউটোরিয়ালি। তো
যে সূত্র যে সূত্র উপবৃত্তে সেই সূত্রই আপনার অধিবৃত্তে সেম। যে যে জায়গাগুলোতে চেঞ্জ আমি শুধু সেটা বলে দিচ্ছি। সমীকরণটা আগেরবার বলছিলেন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিম শুয়ে থাকলে প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এবার বলবেন মাইনাস ডিম শুয়ে থাকলে, যেটা প্রথমটা, ঠিক আছে। আর দ্বিতীয়টা ডিম যেটাই খাড়াই ছিল সেটাই সমীকরণটা বলবেন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তারপরে চেঞ্জ আর একটা জায়গায় আছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। আগের এটার ক্ষেত্রে মানে ডিম যেটা শুয়েছিল এটার ক্ষেত্রে বলছিলেন 1 মাইনাস, এবার বলবেন প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটার ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আর চেঞ্জ আর একটা জায়গায় চেঞ্জ আছে, একটু পরে বলতেছি। তার আগে এবার বলে দিই মিল কোন কোন জায়গায়। ধরেন কেন্দ্র আগেরবার কি বলছিলেন 0 0, এবারও তাই। শীর্ষ আগেরবার কি বলছিলেন A0, এটার ক্ষেত্রে 0 বি সেম। উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস এই, মানে প্লাস মাইনাস এই, 0 প্রথমটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে 0, প্লাস মাইনাস বি সেম। নামে চেঞ্জ, আগেরবার বলছিলেন বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ, তাই না? এবার বলবেন হচ্ছে অনুবন্ধী অক্ষ আর অক্ষ। মানে আগেরবার এটার ক্ষেত্রে যেটাকে বলছিলেন বৃহৎ অক্ষ, এবার এটার ক্ষেত্রে সেটাকে কি বলবেন আর অক্ষ। আর যেটাকে আগেরবার বলছিলেন ক্ষুদ্র অক্ষ, এটার ক্ষেত্রে বলবেন অনুবন্ধী অক্ষ। এটার ক্ষেত্রে উল্টা, যেমন এটার ক্ষেত্রে বৃহৎ অক্ষ আপনি যেটাকে বলছিলেন সেটাকে এবার বলবেন, মানে একই কথা আর কি। বৃহৎ অক্ষটা কি অক্ষ? বৃহৎ অক্ষটা হচ্ছে আপনার, মনে পড় বালের বেরেন, বৃহৎ অক্ষটা হচ্ছে না আঁকলে, আচ্ছা, বৃহৎ অক্ষটা হচ্ছে আর অক্ষ, আর ক্ষুদ্র অক্ষটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, ঠিক আছে? লিখে দিই, নাহলে অনেক আবার অনেক গালাগালি করবেন। বৃহৎ অক্ষটা হচ্ছে কি অনুবন্ধী অক্ষ, আর ক্ষুদ্র অক্ষটা হচ্ছে আর অক্ষ, আড়াআড়ি যেটা থাকবে সেটা হচ্ছে আর অক্ষ। ওকে, এরপরে ওই এবি, এরপরে আর কি আছে, চেঞ্জটা তেমন কিছু নেই। তারপরে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আগের বলছিলেন 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। এবার বলবেন অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। আচ্ছা, এক্ষেত্রে ওই উল্টা আর কি, এর ক্ষেত্রে দৈর্ঘ্যে। তারপরে হচ্ছে যত সূত্র আছে সবগুলা সেম। আর একটা জায়গায় একটু চেঞ্জ আছে, সেটা জেনে রাখেন। স্থানাঙ্ক যেটা, মানে কি স্থানাঙ্ক, উপকেন্দ্রিক স্থানাঙ্ক। আগের বলছিলেন হচ্ছে এ কস থেটা বি সাইন থেটা, এবার বলবেন এ সেক থেটা বি ট্যান থেটা। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা জায়গায় চেঞ্জ। সমীকরণ এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর এই যে স্থানাঙ্ক, আর কোনো জায়গায় চেঞ্জ নাই। ওগুলাও যে সূত্র, এখানটাও 100% সেম সূত্র। ম্যাথগুলো যখন করবেন তখন আরও ভালো করে রিয়েলাইজ করতে পারবেন সূত্রগুলা। লাস্টে এসে আবারও বলি, মাস্ট ভাই, কোনো বিকল্প নাই, সব করে মুখস্থ করা লাগবে। লাস্ট একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কখনো গাধার মতো পরিশ্রম করবেন না, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, পরিশ্রমী যদি সৌভাগ্যের প্রসূতি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ না। পরিশ্রম করলে আপনাকে অবশ্যই অবশ্যই সিংহের মতো পরিশ্রম করতে হবে বাবা, গাধার মতো পরিশ্রম করে কোনো লাভ নেই। এই কথাটা কেন বললাম, আপনি পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত অনেক জায়গায় পড়বেন, দেখবেন, জানবেন, দেখবেন যে কেন বলতেছি, আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারবেন। এক গাদা কথাবার্তা আপনাকে বলা হবে মুখস্থ করার জন্য, ঠিক আছে? আপনি মুখস্থ করেন, কোনো সমস্যা নেই, আপনার মেমোরি ভালো, আপনি ওকে খরচ করেন, আপনার মেমোরি আপনি খরচ করতেছেন। বাট দিন শেষে জিনিসটা আপনি মনে রাখতে পারতেছেন কিনা, কারণ সব মনে রেখে তো আপনাকে হলে যেতে হবে। সো সেই জন্য কথাটা হচ্ছে যে, এই যে যেমন বললাম না, উপবৃত্তর সব সূত্র দিয়ে আমি অধিবৃত্তের ম্যাথ করাই দিব, আমি করাই দিব। ধৈর্য রাখেন, দেখতে পাবেন।